আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে লাকি এবং আনলাকি মানে কাদের চাকরিটা খুব সহজেই হয়ে যাবে এবং কাদের হবে না, এই ২ টা বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া চলছে। আপনারা অনেকেই ইতিমধ্যে আবেদন করে ফেলছেন বা অনেকে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু এখনও লম্বা একটা সময় আছে, তো এই লম্বা সময় নিয়ে আপনারা আবেদন করবেন। আবেদনটা যে আপনি আগে করলে আপনার আগে চাকরি হয়ে যাবে এমন না। আবেদনটা একটু সময় নিয়ে করবেন, কোথাও যেন কোনো ভুল না হয়। আর আপনি প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে কোনো প্রকার যেন ভুল না হয় বা আপনার মেরিট পজিশন অনুযায়ী আপনার প্রতিষ্ঠান চয়েসগুলো দিবেন, তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যদি চয়েস লিস্ট আপনার মেরিট পজিশন অনুযায়ী না দিয়ে আপনার ইচ্ছে মতো দেন, তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা একদম থাকবে না বললেই চলে। সৌভাগ্যবশত হতে পারে, এছাড়া হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো মেরিট পজিশন অনুযায়ী অবশ্যই আপনারা শিক্ষা প্রতিষ্ঠান চয়েসগুলো দিবেন। তো আমরা যদি সার্বিক মানে স্বাভাবিকভাবে দেখি বা খোলা চোখে দেখি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি কাদের হবে, তো এক কথা যদি বলি তাহলে বলা যায় যে সবারই চাকরি হয়ে যাবে। এটা আমরা খোলা চোখে যা দেখি আর কি। কারণ হচ্ছে যেখানে ১ লাখের বেশি ১,০০,০০০ পদে শূন্য পদে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তো সেখানে ৬০,০০০-এর মতো প্রার্থী আছে। তাদের তো সবার চাকরি হবেই, এটাই স্বাভাবিক। মানে স্বাভাবিকভাবে যদি ধরা হয় তাহলে কিন্তু সবারই চাকরি হয়ে যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ উল্টো, যে এখান থেকে মিনিমাম ৬০,০০০ প্রার্থী, তো অনেকেই বাদ যাবেন যাদের সার্টিফিকেট আছে বা নিবন্ধনধারী আছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ না থাকার কারণে অনেক সাবজেক্টে ৩-এর ১ অংশ প্রার্থীর চাকরি হবে না। আবার অনেক সাবজেক্টে শূন্যপদ আছে কিন্তু প্রার্থী নাই। এরকম সাবজেক্ট আছে। তো সেখানে দেখা যায় সবারই চাকরি হয়ে যাবে। আর অনেক সাবজেক্ট আছে যেখানে ৩-এর ১ অংশ কেন ৪-এর ১ অংশেরও চাকরি হবে না। তো এইভাবে যদি হয় তাহলে দেখা যাবে যে অটোমেটিক অন্তত এই ৬০,০০০ প্রার্থীর মধ্যে ১৫ থেকে ২০,০০০ প্রার্থীর চাকরি হবে না। শুধু এই একটা কারণেই। আর কিছু প্রার্থীর চাকরি হবে না চয়েস ঠিকমতো দিতে না পারার কারণে। আর কিছু চাকরি হবে না আরকি ভাগ্যের কারণে। আবার অনেক সময় এনটিএসসির গাফিলতিও থাকে, এর কারণে হয় না। আমরা বিগত গণবিজ্ঞপ্তিগুলোয় যেটা দেখেছি এনটিএসসির গাফিলতির কারণে এনটিএসসি বিভিন্ন অজুহাত দিয়ে তাদেরকে আরকি বঞ্চিত করছেন নিয়োগ থেকে। তো এখন আমরা একটু যদি বলি যে আসলে এই গণবিজ্ঞপ্তিতে কাদের চাকরি হওয়ার সম্ভাবনাটা একদম বেশি। তো আমরা বিগত ৫ম গণবিজ্ঞপ্তি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ২ টা গণবিজ্ঞপ্তিতে যদি এই ২ টা গণবিজ্ঞপ্তিতে যদি আমরা বলি, এক কথায় বলা যায় যে এই ২ টা গণবিজ্ঞপ্তি ২ টাই হচ্ছে শুধু মাদ্রাসার জন্য। মানে মাদ্রাসায় এত পরিমাণ শূন্য পদ যে এই শুধু মাদ্রাসার জন্য গণবিজ্ঞপ্তিটা বললেই হয়। ৫ম গণবিজ্ঞপ্তিতেও যেমন দেখেছি অর্ধেকের মতো পদ ছিল মাদ্রাসায়, আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অর্ধেকের বেশি পদ হচ্ছে মাদ্রাসায়। মানে মাদ্রাসায় যে পরিমাণ শূন্য পদ আছে সেই পরিমাণ শূন্য পদ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেকনিক্যাল মানে স্কুল, কলেজ আর টেকনিক্যাল সবকিছু মিলে অতগুলা পদ নাই। তাহলে বুঝতে পারছেন এই গণবিজ্ঞপ্তিটা অবশ্যই মাদ্রাসার যারা নিবন্ধনধারী আছে তাদের জন্য একটা স্পেশাল গণবিজ্ঞপ্তি। আর এই মাদ্রাসায় যারা নিবন্ধনধারী আছেন এখানে প্রায় সবার চাকরি হয়ে যাবে। হয়তো অল্প কিছু প্রার্থী বাদ যেতে পারেন। যাদেরকে অনেকের এরকম থাকবে যে চয়েস লিস্টের কারণে অনেকে বাদ যেতে পারেন অথবা অন্য কোনো কারণে বাদ যেতে পারেন। সামান্য কিছু সংখ্যক হয়তো ৫-১০% প্রার্থী বাদ যেতে পারেন, বাকি সবারই চাকরি হয়ে যাবে। তবে সবার চাকরি হওয়ার সম্ভাবনাই বেশি। একদম ১০০ তে ১০০% হয়তো ২-১% কমতে পারে। এছাড়া সবারই চাকরি হয়ে যাবে। আমরা যদি আরবি দেখি, অ্যাসিস্ট্যান্ট মৌলভির পদগুলো দেখি, কোরআন, হাদিস, ফিকহ, তাজবিদ, হ্যাঁ, আরবি এই সমস্ত সাবজেক্টে যারা আছে তাদের সবারই চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটা তো গেল মাদ্রাসার বিষয়ে। এছাড়া আমরা যদি স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে সাবজেক্ট দেখি তাহলে যেখানে সবচেয়ে বেশি চাকরি হবে মানে প্রার্থী নাই পদ আছে এইরকম সাবজেক্ট হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফটস। এই পদে এখানে যতগুলা পদ আছে শূন্য পদ তার ১০ ভাগের ১ ভাগ প্রার্থীও নেই, মানে আর্টস অ্যান্ড ক্রাফটসে। তো এই সাবজেক্টে যারা আছেন তারা তো আবেদন করে চোখ বন্ধ করে বসে থাকবেন, আপনাদের চাকরি মানে চোখ বন্ধ করে ঘুমাবেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনার চাকরি হয়ে গেছে এরকম। আর এটা হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফটস। তারপরে আইসিটিতে যারা আছেন এখানেও মোটামুটি সবারই চাকরি হওয়ার সম্ভাবনা আছে।
এরকম বাংলা ইংরেজি ভালোই পদ আছে, বাংলা ইংরেজি, তারপরে ম্যাথমেটিক্স, এরকম মোটামুটি অনেক সাবজেক্ট আছে যেগুলায় চাকরি হওয়ার সম্ভাবনা মানে খুব ভালো আছে আপনাদের। পলিটিক্যাল সায়েন্স আছে, সোশ্যাল সায়েন্স আছে, এসব সাবজেক্টে অনেক অনেক পদ ফাঁকা আছে। তারপরেও এখানে তো সবার চাকরি হবে না, কারণ আমরা জানি বাংলা, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথ এইসব সাবজেক্টে প্রচুর পরিমাণে নিবন্ধনধারী আছেন, যার কারণে এখানে চাকরি যে সবার হবে এমনটা না। তবে বেশ ভালো কিছু, বেশ ভালো একটা রেজাল্ট এখানে আমরা পাবো যে চাকরির ক্ষেত্রে পার্সেন্টেজের দিক থেকে। আর কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে চাকরি হওয়ার সম্ভাবনা মানে শতকরা 10-20% প্রার্থী থাকবে, বাকি যারা আছেন তাদের থাকবে না। এর মধ্যে আছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডি, বিশেষ করে এই সাবজেক্টগুলো আপনি যদি দেখেন যে একটা জেলায় 5টা-10টা পদ ফাঁকা আছে। অ্যাকাউন্টিংয়ে যদি আপনি দেখেন, ম্যানেজমেন্টে দেখেন, তাহলে দেখবেন, বা বিজনেস স্টাডি এগুলো যদি দেখেন আপনি, একটা বিভাগে একটা জেলায় 5, 10, 12টা পদ ফাঁকা আছে। তো একটা জেলায় যদি 5-10টা পদ ফাঁকা থাকে তাহলে বুঝতে পারছেন যে এই পদে চাকরি পেতে হলে আপনাদের কতটা বেগ পেতে হবে, কতটা প্রতিযোগিতার মধ্য থেকে আপনাদেরকে চাকরি পেতে হবে এই সমস্ত সাবজেক্টে। তো এই সাবজেক্টে যারা আছেন তাদের জন্য এটা একটা মানে সবসময় আমি দেখি এর আগের গণবিজ্ঞপ্তিগুলোয় যে এই সমস্ত সাবজেক্টে পদ খুব কম, কিন্তু প্রতিদ্বন্দ্বীর সংখ্যা অনেক বেশি, যার কারণে এদেরকে চাকরি পেতে অনেক বেগ পেতে হয়। তো এখানে তারপরেও যারা এই সমস্ত সাবজেক্টে আছেন নিবন্ধনধারী, তাদের মানে মন খারাপ করার কিছু নাই। সব কিছুর পরে যে কথা সেটা হচ্ছে আপনার রিজিক যদি শিক্ষকতা পেশায় থেকে থাকে, বা আল্লাহ যদি আপনার রিজিক এখানে রেখে থাকে তাহলে আপনার চাকরি হবে। আর যদি আল্লাহ যদি আপনার এখানে রিজিক না রেখে থাকে তাহলে কিন্তু যেখানে পদ আছে 5,000, নিবন্ধনধারী আছে 500, সেখানেও যদি আপনি আবেদন করেন তারপরে কিন্তু চাকরি হবে না যদি রিজিক আপনার এখানে না থাকে। তো পদ কম দেখে আপনার মন খারাপ করা, ঘাবড়ানোর বা এরকম করার কোনো কারণ নেই। মনে সাহস নিয়ে আবেদন করবেন, ইনশাল্লাহ হয়ে যেতে পারে। যেখানে পদ সংখ্যা কম আছে, নিবন্ধনধারী বেশি আছে, এখানেও তো আপনার হয়ে যেতে পারে। এক্ষেত্রে চয়েস লিস্ট একটু ভালো করে সাজাবেন এবং ইয়েস নোর যে অপশনটা আছে সবাই ইয়েস দিয়ে দিবেন। যারাই আবেদন করবেন সবাই আর কি ইয়েস অপশনটা চালু করে দিবেন। ইয়েস অপশনটা চালু করে দিলে আপনার চয়েসের বাইরেও যদি কেউ থাকে, কোনো প্রতিষ্ঠানে আপনার যোগ্যতা অনুযায়ী চাকরিও সেখানে দিয়ে দেবে। তো আপনার যে কোনো এক জায়গায় চাকরি হলেই তো হলো। আর মানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বদলি কার্যক্রম এবছরই শুরু হচ্ছে। তা আপনি এক জায়গায় 2 বছর চাকরি করার পরে কিন্তু আপনি বদলি হতে পারবেন। তো এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। তো সবাই আবেদন করার ক্ষেত্রে যেটা এই ইয়েস অপশনটা অবশ্যই চালু করবেন। আর যেটা বলছি, এই কিছু কিছু সাবজেক্ট আছে যে সমস্ত সাবজেক্টে নিবন্ধনধারী যারা আছে প্রত্যেকের চাকরি হয়ে যাবে, এবং কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে নিবন্ধনধারী 10% বা 20% চাকরি হয়, বাকিদের চাকরি হয় না। তো এই জন্য ভাই দুশ্চিন্তার কিছু নাই যাদের নাই। আবারও বলছি, দুশ্চিন্তার কিছু নাই। আল্লাহ যদি আপনার এখানে চাকরি নসিব থাকে, এখানে চাকরি, তাহলে আপনার চাকরি হবে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকে ভিডিও। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট। তো যাই হোক, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।